আমরা জানি যে শিক্ষা সমাজকে এগিয়ে নিয়ে যায়। আমরা বারবার এর কথা অন্যান্য ভিডিওতেও বলেছি। সমাজের অগ্রসর হওয়ার পিছনে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির বড় ভূমিকা রয়েছে। কিন্তু বর্তমানকালে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি এক চরম অমানবিক মানসিক জড়তাতে জড়িয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি বললে হয়তো ভুল হবে, প্রিসাইজলি বললে শিক্ষার্থীরা এই জড়তাতে জড়িয়ে পড়েছে। আমাদের আজকের পর্ব এই মানসিক জড়তাকে নিয়ে, আমাদের আজকের পর্ব এই র্যাগিংয়ের বারবারন্ত নিয়ে। র্যাগিং কি এই জিনিসটা প্রিসাইজলি বলা একটু টাফ। আসলে র্যাগিংয়ের উৎসটা এক হলেও এর ধরনটা ভিন্ন। যেমন র্যাগিং মেন্টালি বা ফিজিক্যালি দু ধরনেরই হতে পারে এবং মারাত্মক লেভেল পর্যন্ত হতে পারে। আমি উৎসটা এক বললাম তার কারণ মেন্টালি হোক বা ফিজিক্যালি হোক, কম হোক বা বেশি হোক, যে কোনো র্যাগিংয়ের পিছনে তার কারণটা হলো অন্যজন তাকে সুপিরিয়র দেখানোর চেষ্টা করে। মূলত এই র্যাগিং বা বুলিং কলেজের সিনিয়র ছাত্ররা তার জুনিয়রদের সঙ্গে করে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে একই ক্লাসের ছাত্ররা তাদের নিজেদের সহপাঠীর সঙ্গেও এই র্যাগিং বা বুলিং করতে থাকে। র্যাগিং বা বুলি করার কথা তো বারবার বলছি, কিন্তু এগুলি আসলে কি কি করানো হয় এগুলি প্রিসাইজ করে বললে অনেক কিছু আসে, কারণ বিভিন্ন রিপোর্ট থেকে বিভিন্ন ধরনের কাজের কথা জানা যায়। তবে মোটামুটিভাবে বলা যায় যে যে কাজগুলি সে সারা জীবন কোনোদিন করেনি, যে কাজগুলি থেকে তার সব থেকে ভয় বেশি বা লজ্জা বেশি, সেই কাজগুলি তাকে করানো হয়। অনেক রিপোর্টে জানা যায় যে কাউকে একঘর ছাত্রের সামনে উলঙ্গ হয়ে নাচতে বলা হয়েছিল, বা একটি মগে করে 1 তলা থেকে 5 তলা পর্যন্ত একটি বালতিতে জল ভর্তি করতে বলা হয়েছিল। এরকমই কিছু অকল্পিত কার্য করানো হয় র্যাগিং বা বুলিং করানোর সময়। আসলে র্যাগিংয়ের মানসিকতাটা ওই উচ্চ নিচ, ধনী গরিব বা বলবান কম বলবান যে হেয়গুলি আমাদের সমাজে বাস করছিল, সেগুলির একটি ওয়েল ডেকোরেটেড রূপ। অন্তত আমার তাই মনে হয়। ভারতের র্যাগিং কেসগুলির মধ্যে সবথেকে জঘন্যতম কেস হলো পন নাভারাসু কেস, 1996 সালে। তামিলনাড়ু মুথাইয়া মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র পন নাভারাসুকে প্রথমে তার সিনিয়ররা চরম নির্যাতন করে, কিন্তু এই নির্যাতনেই থেমে যায়নি। পন নাভারাসু তার সিনিয়রদের জুতো জিভ দিয়ে পরিষ্কার করতে না চাওয়ায় দ্বিতীয় বর্ষের ছাত্র জন ডেভিড তার ক্যারেটে স্কিলের মাধ্যমে প্রথমেই নাভারাসুকে হত্যা করে এবং তারপর সার্জিক্যাল ইকুইপমেন্টের মাধ্যমে তার বডিকে চপিং করে তামিলনাড়ু স্টেটের বিভিন্ন জায়গায় সেই অংশগুলিকে ডিসপোজ করে। ভাবুন তো একবার, র্যাগিং একজন প্রথম বর্ষের মেডিকেল ছাত্রকে পৃথিবী থেকে সরালো, আর একজন দ্বিতীয় বর্ষের মেডিকেল ছাত্রকে খুনিতে পরিণত করলো। আর একটা ঘটনার কথাও আপনাদেরকে বলি। 2009 সালে হিমাচল প্রদেশের ডক্টর রাজেন্দ্র প্রসাদ কলেজের আমান কাচরুর কথা অনেকেরই জানা। 19 বছর বয়সী ইয়াং মেডিকেল কলেজের ছাত্র সেভারেল হেড ইনজুরি নিয়ে হঠাৎ মারা যায়। এরপর যখন তার মৃত্যুর কারণ খোঁজা শুরু হয়, জানা যায় যে তার মৃত্যুর আগের দিনই সে 4 জনের নামে কমপ্লেন করেছিল তাকে র্যাগিং করার জন্য। কি হয়েছিল সেদিন না, 4 জন সিনিয়র অজয় বর্মা, নবীন বর্মা, মুকুল শর্মা এবং অভিনব বর্মা মদের নেশায় চুর হয়ে 13 জন প্রথম বর্ষের ছাত্রকে জড়ো করে র্যাগিং করার জন্য, এবং তাদেরকে শাস্তি দেওয়া হয় একে অপরকে চড় মারতে হবে। এই পর্ব শেষ হলে অজয় বর্মা আমানকে চড় মারতে শুরু করে এবং এটা চলে ভোর 4টে পর্যন্ত। পরের দিন সকালে আমান মাথায় যন্ত্রণা এবং হেড ইনজুরি নিয়ে হসপিটালে পৌঁছায় এবং এই 4 জনের নামে কমপ্লেন করে। ঠিক তার পরের দিনই তার মৃত্যু হয়। ভাবতে পারেন যাদের দায়িত্ব প্রাণ বাঁচানোর, তারা এই খুনের খেলা খেলছিল। আজ আমরা এই দুটো ঘটনা একটু ডিটেলসে তুলে ধরলাম, কিন্তু এরকম ঘটনা আমাদের সামনে প্রচুর। যেমন ধরুন 2012 সালের আজমল পিএম কেস, 2014 সালে আকাশ আগারওয়াল কেস, দিল্লি পাবলিক স্কুল কেস। র্যাগিংয়ের ঘটনার লিস্ট কিন্তু আমাদের সামনে প্রচুর। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে রিসেন্ট এবং লজ্জাজনক যাদবপুর ইউনিভার্সিটির কেস তো সবার সামনেই। ভাবা যায় এই শিক্ষার্থীরা এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে তাদের জীবন গড়ার জন্য, একটা নতুন সুষ্ঠু পরিবেশ সবার সামনে তুলে ধরার জন্য, কিন্তু ভাবা যায় তারাই তার চারপাশের পরিবেশটিকে অমানবিক হাহাকারে ভরে দিচ্ছে। দেখুন, পারিপার্শ্বিক রিপোর্ট অনুযায়ী ভারতের কলেজগুলির প্রায় 40% স্টুডেন্টই কোনো না কোনোভাবে র্যাগিংয়ের শিকার হয়, কিন্তু তার মাত্র 8.5% থেকে 8.6% রিপোর্ট করা হয়। 2023 সালে অ্যান্টি র্যাগিং সেলের রিপোর্ট অনুযায়ী 511টি র্যাগিং কেসের রিপোর্ট পাওয়া গেছে। মনে রাখবেন, এই 511টি কিন্তু ওই 8.6% মধ্যে, 40% সম্পূর্ণ নয়। 2018 থেকে 23 পর্যন্ত সময়কালে আমাদের দেশে র্যাগিংয়ের মাধ্যমে মৃত্যু হয়েছে 25 জন ছাত্রের। অন্তত সরকারি পরিসংখ্যান অনুযায়ী এটাই ডেটা বলে। কিন্তু সব থেকে ভয়ের ব্যাপার হলো শুধু 2023-এ 9 জন ছাত্রের মৃত্যু হয়েছে এই র্যাগিংয়ের জন্য।
এবার আমরা আসি র্যাগিং উৎপত্তি হলো কোথা থেকে। যদি র্যাগিং এর ধারণার কথা বলি বা উৎপত্তির কথা বলি, তাহলে আমাদেরকে অনেকটা পিছিয়ে পড়তে হবে খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে। খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে গ্রিসে অলিম্পিক চলাকালীন প্রথম র্যাগিং কেস দেখা যায়। এরপর এই প্র্যাকটিস দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে বিভিন্ন সেনাবাহিনীতে এই প্রচলন শুরু হয়, কিন্তু ধীরে ধীরে এই অমানবিক কালচার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ছড়িয়ে পড়ে। সামরিক বাহিনী থেকে স্কুল বা কলেজগুলিতে ছড়িয়ে পড়াটাকে যদি আমরা প্রিসাইজ করি, তাহলে জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শ্রীলঙ্কার সৈন্যরা যখন আবার যুদ্ধ থেকে ফিরে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হয়, তখন তারা এই ট্র্যাডিশনটাকে ছড়িয়ে দেয়। র্যাগিং লিগাল না ইললিগাল যদি এক কথায় আলোচনা করতে হয়, র্যাগিং হলো ইললিগাল অ্যাক্টিভিটি। প্রথম দিকে আমাদের দেশে কঠোর পদক্ষেপ না নিলেও 1996 সালে পন নাভারাসু কেসের পর থেকে আমাদের দেশ এবং সুপ্রিম কোর্ট এর বিরুদ্ধে চরম পদক্ষেপ নিতে শুরু করে। আইন ব্যবস্থা নড়ে বসে। বর্তমানে আমাদের ইন্ডিয়ান পেনাল কোডের অনেকগুলি ধারা এই র্যাগিং এর বিরুদ্ধাচরণ করে। একজন ভুক্তভোগী স্টুডেন্ট তার নিকটবর্তী থানায় এফআইআর পর্যন্ত দায়ের করতে পারে এই র্যাগিং এর বিরুদ্ধে। যেমন ধরুন 294 ধারা, অশ্লীল কোনো কার্য করানোর বিরুদ্ধে এই ধারা প্রযোজ্য হয়। আবার 323 ধারা, ইচ্ছাকৃতভাবে আঘাত করলে এই ধারা প্রয়োগ করা হয়। এছাড়াও 324, 325, 326, 339, 340, 41, 42, 506 বিভিন্ন ধারা আইপিসি র্যাগিংকে প্রিভেন্ট করার সুযোগ দেয়। এরপর আমরা আসি ইউজিসি রেগুলেশনের উপর। দেখুন 2009 সালে সুপ্রিম কোর্ট ইউজিসিকে নির্দেশ দেয় তার রেগুলেশন করার জন্য র্যাগিং এর বিরুদ্ধে। তা 2009 সালে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন র্যাগিং এর জন্য রেগুলেশন পাস করে। রেগুলেশনের সব থেকে ভালো দিক হলো এই রেগুলেশন ভারতের প্রত্যেকটা কলেজ বা প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য প্রযোজ্য, সে সরকারি হোক বা আধা সরকারি বা বেসরকারি। কি আছে এই রেগুলেশনে? কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দেওয়া হয় তাদের কলেজে যে র্যাগিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ এটা ঘোষণা করতে হবে, এবং ধরা পড়লে যে শাস্তিযোগ্য অপরাধ এটাও ব্যক্ত করতে হবে। প্রত্যেক স্টুডেন্টকে ভর্তির সময় যে ভর্তির ফর্ম ফিল আপ করবে তাতে একটি এফিডেভিট জমা দিতে হবে, যাতে তাদের গার্জিয়ানের স্বাক্ষর থাকবে এবং লেখা থাকবে যাতে তারা কোনো রকম ভাবে র্যাগিং এর সাথে যুক্ত থাকবে না এবং কেউ র্যাগিং করলে তার সঙ্গ পর্যন্ত দেবে না। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয় যে প্রত্যেক কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে একটি অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করতে হবে, এবং তারা সময়ের ব্যবধানে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে তাদের র্যাগিং স্ট্যাটাস জমা দেবে। ফ্রেশারদের অ্যান্টি র্যাগিং কমিটি বা অ্যান্টি র্যাগিং স্কোয়াডের হেল্পলাইন নাম্বার সহ ঠিকানা লিফলেটে ছাপিয়ে তাদেরকে দিতে হবে, যাতে তারা প্রয়োজন পড়লে যোগাযোগ করতে পারে। সর্বোপরি ফ্রেশার্স স্টুডেন্টসদের জন্য সম্পূর্ণ আলাদা হোস্টেলের ব্যবস্থা করতে হবে। দেখুন এবার একটা কথা বলি, আমার ধারণা শুধুমাত্র আইন করে কিন্তু র্যাগিং বন্ধ করা সম্ভব নয়। শুধু র্যাগিং কেন, কোনো অন্যায়ই শুধু আইন করে বন্ধ করা সম্ভব নয়। তার জন্য আমাদেরকে আরেকটু দায়িত্বশীল হতে হবে। অভিভাবকদের তাদের সন্তানদের বোঝাতে হবে যে এই র্যাগিং থেকে কিভাবে বাঁচা যায়, কিভাবে এর প্রতিবাদ করা যায়। আরও বোঝাতে হবে যে তারা যদি এই র্যাগিং এর সঙ্গে যুক্ত থাকে তাদের লাইফও কিভাবে অন্ধকারময় হতে পারে। দেখুন এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষা কর্মীদের গুরুত্ব আরো বেশি বলে আমি মনে করি। যারা নতুন কলেজে ভর্তি হচ্ছে বা অ্যাডমিশন নিচ্ছে তাদেরকে ল বা রেগুলেশন সম্পর্কে অবগত করা, তাদেরকে সাহস জোগানোর দায়িত্বটা কিন্তু তাদেরই। এছাড়া একইভাবে সিনিয়র স্টুডেন্টসদেরও যারা এই র্যাগিং এর সঙ্গে অনেকেই যুক্ত হন তাদেরকে তাদের ভবিষ্যৎ সম্পর্কে অবগত করাও এই শিক্ষক বা শিক্ষা কর্মীদেরই কাজ। আমার মনে হয় কলেজ বা স্কুল বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের একদম শুরুর দিকে যদি কোনো একটি গোটা দিন শিক্ষকরা এই ছাত্রদের সঙ্গে খোলাখুলি এই বিষয় নিয়ে আলোচনা করেন এবং তাদেরকে এই বিষয়ে অবগত করেন, তাহলে হয়তো এই র্যাগিং এর ঘটনা প্রিভেন্ট করা যেতে পারে। দেখুন অনেকেই আছে যারা পাল্লায় পড়ে র্যাগিং এর সঙ্গে যুক্ত হয়, তারা কিন্তু যখন তাদের ভবিষ্যৎ সম্পর্কে অবগত হবে তারা এই বিষয় থেকে অনেকেই পিছিয়ে আসবে। এতে যেমন সেই সব নিরীহ স্টুডেন্টদের বাঁচানো যাবে যারা এই র্যাগিং এর ভুক্তভোগী, তেমনই কিছু ছাত্রকে বাঁচানো যাবে যারা র্যাগিং এর সঙ্গে সরাসরি যুক্ত না হলেও পাল্লাই পড়ে র্যাগিং এর সঙ্গে যুক্ত হয় এবং আইনের বেড়াজালে জড়িয়ে পড়ে। দেখুন শেষ করার আগে আর দুটো কথা আমি বলে যাই। আমরা আজকাল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে র্যাগিং নিয়ে তৎপর ঠিকই, কিন্তু র্যাগিং বর্তমান সর্বত্রই বিরাজমান। এমএনসি অফিস থেকে যে কোনো কর্মস্থানে, খেলার মাঠ, নাচের দল, গানের দল, অভিনয়ের দল, প্রত্যেক জায়গাতে কিছু মানুষকে সবসময় হ্যারাস হতে হয়। আসলে বেশিরভাগ মানুষের প্রবৃত্তিই হলো নিজের বিবেকের গলা চিপে নিজের আধিপত্য দেখানো। সমাজকে এইসব অমানবিক কালচার থেকে মুক্ত করার একটাই উপায়, আগে নিজেকে বিবেকবান হতে হবে, নিজেকে বড় করে না দেখিয়ে অন্যকে কাছে টেনে নিতে হবে, আর একটু মানবিক হতে হবে। আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আশা করছি পর্বটি আপনাদের ভালো লাগবে। যদি পর্বটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন। যদি আপনাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানান। আমাদের পর্বটা অনেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করুন।
এবং যারা আমাদের পর্ব দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের পথ চলার সঙ্গী হতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের পর্বে অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।